আজকে তোমাদের বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার নিয়ে আলোচনা করা হবে। এটা হলো তোমাদের নবম দশম শ্রেণীর যে জেনারেল ম্যাথ, এই জেনারেল ম্যাথের প্রথম অধ্যায়। এই অধ্যায়টা হচ্ছে অনেকেই স্কিপ করে, এই অধ্যায়টা পড়ে না। আসলে এই অধ্যায়টার অনেক গুরুত্ব, মানে এই অধ্যায়টার অনেক গুরুত্ব রয়েছে। তোমরা যখন সেট ফাংশন পড়তে যাবা বা এর পরবর্তীতে যখন অন্য অন্য চ্যাপ্টার গুলি পড়তে যাবা, তখন দেখবা এই বাস্তব সংখ্যার এই বেসিক ছাড়া তুমি চলতে পারবা না। ঠিক আছে, এই কারণে এই চ্যাপ্টারটা তোমরা স্কিপ করো না। দেখো, আজকে আমরা এই বাস্তব সংখ্যার, এটা হচ্ছে তোমাদের বাস্তব সংখ্যার প্রথম পার্ট। মানে আমার যেই লেকচার, এই লেকচার গুলোর প্রথম লেকচার হবে তোমাদের এই ক্লাসটা। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দেই। বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার কি, মূলত আসলে এটা কি? দেখো, কথাই এখানে লেখাই আছে যে বাস্তব সংখ্যা মানে যে সমস্ত সংখ্যাগুলিকে তোমরা বাস্তবে দেখতে পারো, বা যেই সংখ্যাগুলি নিয়ে তোমরা এ যাবৎ চিন্তা ভাবনা করছো বা আলোচনা করছো তোমার বন্ধুদের সাথে, যেই সংখ্যাগুলি নিয়ে কথাবার্তা বলছো, সেগুলি হচ্ছে বাস্তব সংখ্যা। বুঝছো? তাহলে এই বাস্তব সংখ্যা কি? যেই সংখ্যাগুলি আমরা দেখছি হচ্ছে বাস্তবে, লেখাই আছে বাস্তব সংখ্যা। ঠিক আছে, এখন এই বাস্তব সংখ্যাকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। এই বাস্তব সংখ্যাকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে। মেইনলি দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ, ঠিক আছে। এখন মূলদ সংখ্যা কাকে বলে, এটা যদি আমরা বলি যে যেই সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, সেই সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। এই কথাটা বললে তোমরা অনেকে হয়তো বুঝলাম না যে পি বাই কিউ আকারে বলতে কি বোঝায়। আসলে হচ্ছে পি বাই কিউ হচ্ছে যে সংখ্যাকে, তোমাদের যে সাধারণ ভগ্নাংশ পড়ছো না তোমরা, আশা করা যায় তোমরা ছোটবেলায় সবাই সাধারণ ভগ্নাংশ দেখে এসেছো, যে সাধারণ ভগ্নাংশ কি, এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করবো। আপাতত ফলোচার্টটা তোমাদের লিখে দিচ্ছি, যে তোমরা যে সাধারণ ভগ্নাংশ বলছো না, সাধারণ ভগ্নাংশ, ওটাই হচ্ছে পি বাই কিউ আকারে। ধরো একটা ভগ্নাংশ দুই, উপরে টু আছে, নিচে সেভেন আছে, তো একটা ভগ্নাংশ আছে, তাহলে উপরে এই টু কে আমরা মনে মনে পি এর সাথে তুলনা করতে পারি, আর সেভেন কে কিউ এর সাথে তুলনা করতে পারি। এটাই হচ্ছে কথা, যে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, প্রকাশ করা যায় তাদেরকে কি বলা হয়? মূলদ সংখ্যা বলে। তাহলে অমূলদ সংখ্যা কি হবে? মানে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না যে সংখ্যাকে, তাই এটা কি হবে? যে পি বাই কিউ আকারে, আকারে যে সংখ্যাকে, সংখ্যাকে প্রকাশ করা যায় না, প্রকাশ করা যায়, বাস, এটা হলো কথা। এখন আসো, এই মূলদ সংখ্যা হচ্ছে লাস্টে নিয়ে আছে। তোমরা আহ আমরা প্রধানত এই বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। আমরা মেনলি এই মূলদ সংখ্যা নিয়ে আছে বেশিরভাগ কথাবার্তা বলবো। এই অমূলদ সংখ্যা কি তোমরা সবাই লাস্টে যা বুঝে যাবা যে অমূলদ সংখ্যা কি, এখন বুঝবা না। এখন শুধুমাত্র দেখতে থাকো ভিডিওটা যে কি। ওকে, আসো, এই মূলদ সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, এগুলি নিয়ে একবার ডিটেলে আলোচনা করবো, আপাতত ফলো চার্টটা তোমাদের লিখে দিচ্ছি। একটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ, এই পূর্ণ সংখ্যাকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে ভাগ করা হয়েছে। কি?
একটা হচ্ছে মাঝখানে যদি বলি যে শূন্য আর ধনাত্মক, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে আমাদের ঋণাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে? এবং এই যে যে ভগ্নাংশ আছে না, এই ভগ্নাংশকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ, আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। দেখো, এই সাধারণ ভগ্নাংশকে মূলত তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রকৃত, প্রকৃত, অপ্রকৃত। এই সবগুলি নিয়ে আমরা আলোচনা করবো। আপাতত ফলো চার্টটা তোমাদের লিখে দিচ্ছি। অপ্রকৃত ডিটেইলি আলোচনা করবো। আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, মিশ্র। ঠিক আছে? আর এই যে যে দশমিক ভগ্নাংশ না, এই দশমিক ভগ্নাংশকে আবার কি কয় ভাগে ভাগ করা হয়েছে? মূলত দুই ধরনের। একটা হচ্ছে সসীম, সসীম দশমিক ভগ্নাংশ, আর একটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। এই অসীম দশমিক ভগ্নাংশকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আবৃত্ত, মানে অসীম দশমিক আবৃত্ত, আর একটা হচ্ছে অসীম দশমিক অনাবৃত্ত। ঠিক আছে? বুঝছো? তাহলে এই হচ্ছে ফ্লো চার্ট। মানে এই যে যে আমরা যে বাস্তব সংখ্যা পড়তেছি না, এই যে যে বাস্তব সংখ্যা পড়তেছি না, এই বাস্তব সংখ্যা, এই যে একটা ফ্লো চার্ট, মানে এই যে বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যার ফ্লো চার্টটা এখানে লিখে দিলাম। আর তোমাদের যে এই অমূলক সংখ্যা আছে না, এই অমূলক সংখ্যা মূলত এই অসীম দশমিক, এই যে যে অনাবৃত লিখছি না, এই যে মানে অসীম দশমিক যে ভগ্নাংশ, এগুলো তো দুইটা, একটা হচ্ছে অসীম দশমিক আবৃত্ত, আর একটা হচ্ছে অসীম দশমিক অনাবৃত্ত। এই অনাবৃত ভগ্নাংশটাই হচ্ছে আমাদের এই অমূলক সংখ্যা। আর বাকি এখান থেকে, এইখানের থেকে এই যে যেই সংখ্যাগুলি বা যেই ফলচার্ট গুলি দেখছি, এই সবগুলি হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক আছে? ওকে, তাহলে আমরা আস্তে আস্তে একটা একটা পার্ট নিয়ে আমরা আলোচনা করি। সর্বপ্রথম আমরা হচ্ছে তোমার হচ্ছে পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করব। এই পূর্ণ সংখ্যা একটা সংখ্যা রেখার মাধ্যমে আমরা উপস্থাপন করে একবার ডিটেইলি আলোচনা করব। তাই তোমরা এই পূর্ণ সংখ্যা কি সেটা বুঝে যাবে। ওকে, তাহলে আসো। তাহলে কি দেখছি বলো তো? মূল সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মূল পূর্ণ সংখ্যা, আর একটা কি ভগ্নাংশ। তাহলে আমরা এখন পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করি। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাকে একটা, এই পূর্ণ সংখ্যাকে আমরা একটা সংখ্যা রেখার মাধ্যমে উপস্থাপন করবো, তাহলে একবার তোমরা ডিটেলি বুঝে বুঝে যাবে। যদি একটা সংখ্যা রেখা অঙ্কন করি, কি সংখ্যা রেখা, মানে এমন একটা রেখা, এই রেখা আমরা কি করবো? সংখ্যাগুলিকে প্লট করবো। ঠিক আছে? এই সংখ্যা রেখার মাঝখানে বা মিডল পয়েন্টে আমরা দেবো শূন্য। এবং দেখো তো, এটা কি হাতের ডান সাইড না? বলো তো, ডান সাইড বা ডান পক্ষ। আমি যদি বলি কি ডান পক্ষ, ডান পক্ষ, আর এটা হচ্ছে হাতের বাম পক্ষ বা বাম সাইড, বাম পক্ষ। এই হাতের ডান পক্ষ বা ডান সাইডে আমরা কি করব? যে ধনাত্মক যে পূর্ণ সংখ্যাগুলি আছে, পূর্ণ মানে কি, যেগুলি কোনো ভগ্নাংশ নয়, তাই না? আর ভগ্নাংশ দুই ধরনের, দেখো তো। আচ্ছা, আমি আগের সংখ্যাগুলি লিখে দিচ্ছি। মাঝখানে কি শূন্য রাখলাম, আর হাতের ডান সাইডে আমরা হচ্ছে পূর্ণ সংখ্যাগুলিকে প্লট করলাম, ধনাত্মক পূর্ণ সংখ্যা। 1, 2, 3, 4, 5, 6, 7, এবারে ডট ডট দিয়ে ইনফিনিটি পর্যন্ত যাবে, মানে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত যাবে। আর হাতের বাম পক্ষ বা বাম সাইড আমরা নেগেটিভ পূর্ণ সংখ্যাগুলিকে রাখবো। -1, -2, -3, -4, -5, ধরে এভাবে ডট ডট দিয়ে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত এই সংখ্যাগুলিকে আছে। এখন
যে দেখো এখানে যে এই সংখ্যাগুলিকে পূর্ণ সংখ্যা কেন বলবো? দেখো তো, এই যে যে সংখ্যাগুলি 1 2 3 4 5 6 7 8 ধরো 10, এভাবে দিয়ে ডট ডট দিয়ে এই যে যে সংখ্যাগুলি আমি লিখছি, এই সংখ্যাগুলির ভিতরে কি কোনো দশমিক চিহ্ন আছে, বা ওটা কি কোনো ভগ্নাংশ আকারে আছে? নাই। যেহেতু নাই, তার মানে এই সংখ্যাগুলি পূর্ণ সংখ্যা। আর ধরো আর একটা সংখ্যা আমি লিখলাম এখানে 2.5। দেখো তো, এই যে একটা সংখ্যা, এই সংখ্যার মাঝখানে কি একটা দশমিক চিহ্ন দিছি না? বলো তো, দিয়েছি কিন্তু, তার মানে এটা কি পূর্ণ সংখ্যা না। তাহলে এটা কি হবে? ভগ্নাংশ। কেমন ভগ্নাংশ? দশমিক ভগ্নাংশ, তার কারণ মাঝখানে একটা দশমিক চিহ্ন। ভগ্নাংশ নিয়ে আমরা আলোচনা করবো, সমস্যা নাই। আপাতত মনে রাখো যে এই সংখ্যাগুলি হচ্ছে পূর্ণ অবস্থা আছে, মানে পূর্ণ সংখ্যা। তো দেখো তো, হাতের ডান পক্ষ বা ডান সাইড আমরা কি করছি? এই দেখো আরেকটা, এই জিনিস তো তোমরা বুঝো, ছোটবেলা পড়ে আছো না, যে কোনো সংখ্যার আগে কোনো চিহ্ন নাই বলতে কি পজিটিভ চিহ্ন আছে বা প্লাস চিহ্ন আছে। তার মানে এই এক একটা কি পজিটিভ সংখ্যা। হুম। আর হাতের ডান সাইডে কি লিখছি? আমরা পজিটিভ পূর্ণ সংখ্যাগুলিকে লিখছি। ওকে, একটু দেখে নিই যে ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ। ওকে। হ্যালো। একটা মিনিট, সাউন্ডটা একটু টেস্ট করে নয় তো, ঠিক আছে? হ্যালো হ্যালো। হ্যালো। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এখন দেখো যে কোথায় জানিয়েছিলাম, এই হাতের ডান সাইডে কি করছি? ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলি লিখছি। এই হাতের বাম সাইড বা বাম পক্ষে কি লিখছি? যে ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলি লিখছি, মাঝখানে কি শূন্য। ঠিক আছে? তাহলে এই সংখ্যাগুলিকে আমরা কি বলবো? ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর এইগুলোকে আমরা বলবো যে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর মাঝখানে যে যেটা আছে এটা কি আমাদের পূর্ণ। ঠিক আছে? এখন কি বুঝতে পারছো যে পূর্ণ সংখ্যাকে কয় ভাগে ভাগ করা যায়? মূলত 3 ভাগে ভাগ করা যায়। এই শূন্য কিন্তু ধনাত্মক না, ঋণাত্মক না, এটা একটু মাথায় রাখবা। মানে পূর্ণ সংখ্যা থেকে এতটুকু জানলে হয়ে যাবে। আর একটা জিনিস, আরেকটা এক্সট্রা একটা ইনফর্ম তোমাদের দিয়ে দেই, মানে এই যে দেখো, এই ধনাত্মক যে পূর্ণ সংখ্যাগুলি আছে না, 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, এই সংখ্যাগুলি আর একটা নাম আছে স্বাভাবিক সংখ্যা। তো চিনে রাখো স্বাভাবিক সংখ্যা কোনগুলি। স্বাভাবিক সংখ্যা। সেট ও ফাংশনে কিন্তু এই স্বাভাবিক সংখ্যা নিয়ে অনেক আলোচনা আছে। তাই এখন থেকে চিনে রাখো। ওকে। তার পরবর্তী স্লাইডে যদি আমরা যদি যাই, তা আমরা দেখছিলাম কি, যে মূলদ সংখ্যাকে মূলত কয় ভাগে ভাগ করা হয়েছে? যে একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে পূর্ণ সংখ্যা নিয়ে আমাদের আলোচনা শেষ। এখন কি করবো? ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। ভগ্নাংশ ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? ভগ্নাংশ, এই ভগ্নাংশকে মূলত 2 ভাগে ভাগ করা হয়েছে। কি বলতো? ওই যে বললাম না, একটা কি সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ, আর একটা হচ্ছে আমাদের কি দশমিক ভগ্নাংশ। ভগ্নাংশ, এই সাধারণ ভগ্নাংশকে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটি কি প্রকৃত, অপ্রকৃত, আর
একটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ। Okay? এখন দেখো সাধারণ ভগ্নাংশ কি আমাদের পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে, পি বাই কিউ আকারে। তা দেখো তো উপরে পি কি বলতো, উপরে পি হচ্ছে লব আর কিউ হচ্ছে হর। তাহলে ভগ্নাংশ এইগুলি তো তোমার ছোটবেলা থেকে দেখে এসেছো, যে ভগ্নাংশ বলতেই ওই যে লব বাই হর এইভাবে থাকে কোনো একটা সংখ্যা। এটা কি তোমরা ছোটবেলা থেকে দেখে এসেছো, চিনে এসেছো। তাহলে এখন প্রকৃত ভগ্নাংশ কি হবে? প্রকৃত ভগ্নাংশ হবে যদি লব ছোট হয়, ধরো 2/5, লব ছোট হয় হর বড় হয়, তাহলে সেটা কি হবে? প্রকৃত হবে। আর অপ্রকৃত কি হবে? ধরো এই 5/2, দেখো তো উপরে যেটাতে সেটা লব, 5 কি 2 থেকে বড় না, লব বড় হর ছোট, এটা কি? অপ্রকৃত। এবং নিঃস্ব ভগ্নাংশ কি? সমস্ত আকারে যেটা থাকে, ধরো এখানে সমস্ত, ধরো 3/5 ভাগ, দেখো তো এটা কি? নিঃস্ব ভগ্নাংশ। আর এই মিশ্র ভগ্নাংশ একটা অপ্রকৃত ভগ্নাংশ। কিভাবে? দেখো তো, এই কারণে তোমাদের বইতে এই চিহ্নটা দেওয়া আছে, এমন একটা চিহ্ন দেওয়া আছে। ঠিক আছে, মানে অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ একই জিনিস। এটা কিভাবে হয়? দেখো তো, মিশ্র ভগ্নাংশকে যখন এই ফরম্যাটে বানাবা, তখন দেখো তো এই যেটা সমস্ত আকারে আছে, এই এটাকে এটা হর হর দ্বারা কি করতে হয়? গুণ গুণ করতে হয়। তাহলে দেখো তো এখানে কি, এই অন দিয়ে 5টা গুণ করলে কত হয়? 5 হয়। এই যে গুণফল যেটা আসলো কত হচ্ছে, এই দেখো অন দিয়ে 5 গুণ করার পর কত? 5 হয়েছে। এই গুণ ফলের সাথে কি যোগ করতে হবে আমাদের? এই লবকে যোগ করতে হবে। তাহলে কত বলো তো? 8 হয়। তাহলে উপর হবে 8, আর নিচে হর যা আছে তাই থাকবে। এখন বলো তো, উপরে লব কি বড় না? 8 5-এর থেকে বড়, তাহলে এটা কি একটা অপ্রকৃত ভগ্নাংশ না? বুঝছো? এটা কি একটা অপ্রকৃত ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। ওকে, ঠিক আছে। তো এটা আমাদের সাধারণ ভগ্নাংশ হলো। এখন আমরা দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করি। এর পরবর্তী স্লাইডে চলে যাই, এই স্লাইডে আমাদের জায়গা নাই। এর পরবর্তী স্লাইডে যদি যাই, স্পেস নাই। তো দেখো কি ছিল দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ, এই দশমিক ভগ্নাংশকে আবার দুই ভাগে ভাগ করা যায়। দশমিক মানে কি? যেই ভগ্নাংশের ভিতরে দশমিক চিহ্নটা থাকবে, এই যে এই চিহ্নটা থাকবে, তাকে আমরা কি বলবো? দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। সসীম মানে একটা লিমিট আছে। হুম। আর একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। এখানে যদি লিখি দশমিক ভগ্নাংশ। আর একটা হচ্ছে আমাদের অসীম দশমিক। এখানে শুধু অসীম লিখলেই বুঝতে পারবে না, অসীম দশমিক, অসীম দশমিক ভগ্নাংশ। ভগ্নাংশ। এই সসীম দশমিক ভগ্নাংশ মানে তোমরা বুঝতেই পারো। তোমরা দেখো তো এই যে ধরো এখানে বললাম যে 5.7, দেখো তো একটা ভগ্নাংশ। ভগ্নাংশ কিভাবে বুঝবা? হয় ভগ্নাংশ ধরো লব বাই হর আকারে থাকবে, নাহলে মাঝখানে একটা দশমিক চিহ্ন থাকবে, এগুলি তো ভগ্নাংশ। কোন এই যে ধরো লব বাই হর আকারে থাকলে এগুলিকে আমরা সাধারণ ভগ্নাংশ বলি। আর যদি ধরো কোনো একটা সংখ্যার মাঝখানে যদি দশমিক চিহ্ন থাকে, ধরো 2.8, তাহলে এগুলিকে আমরা কি বলি? দশমিক ভগ্নাংশ বলি। ঠিক আছে। এই দশমিক ভগ্নাংশ দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ আর একটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। তো দেখো তো এখানে 5.7, এটা কি একটা সসীম পর্যন্ত, এখানে আর কোনো কিছু নাই। মানে এখানে আমরা বুঝতেই পারছি, আমরা বলি 10.7, তারপর ধরো এখানে 50.25 হতে পারে, মানে একটা লিমিট আছে। মানে এই যে যে একটা দশমিক ভগ্নাংশ একটা লিমিট আছে, এখানে ডট ডট দিয়ে, ডট ডট দিয়ে আর কোনো কিছু নাই। তার মানে এগুলো হচ্ছে সসীম, বুঝতেই পারতেছি। এই অসীম দেখো আবার, এই অসীমের ভিতরে, আচ্ছা অসীম কয়েকটা এক্সাম্পল দেয়। অসীম ধরো এটাই এমন দিল 5.77777, এইভাবে ডট ডট দিয়ে হলো ইনফিনিটি পর্যন্ত গেল।
আবার ধরো 5.575757 ডট ডট দিয়ে ইনফিনিটি পর্যন্ত গেল। অথবা যে কোনো ভ্যালু হতে পারে 10.2891 0.625 ডট ডট দিয়ে ইনফিনিটি পর্যন্ত গেল। অথবা ধরো এখানে তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারো, ধরো 100.125 এভাবে না দিয়ে 125 ধরো 8610 126 ধরে ইনফিনিটি পর্যন্ত যাবে। এভাবে যাইতে পারে। ঠিক আছে। ওকে। তা দেখো তো এইগুলিকে কেন আমরা অসীম দশমিক ভগ্নাংশ বলবো, দেখো তো। এটা একটা দশমিক ভগ্নাংশ। হ্যাঁ, এটা এটা একটা দশমিক ভগ্নাংশ। আমরা কিভাবে বুঝলাম যে এই ভগ্নাংশের মাঝখানে একটা দশমিক চিহ্ন আছে, এই কারণে এটাকে বলা হয় দশমিক ভগ্নাংশ। এখন অসীম দশমিক কেন বলবো, দেখো তো। এই 5.777 ডট ডট ইনফিনিটি পর্যন্ত গেছে। 575757 এভাবে ইনফিনিটি পর্যন্ত গেছে। 10.289 এভাবে ইনফিনিটি পর্যন্ত গেছে। মানে এই যে ডট ডট চিহ্ন দিয়ে কি বোঝায় যে ইনফিনিটি পর্যন্ত গেছে। এই দশমিকের পরে যে সংখ্যাগুলি, এই সংখ্যাগুলি ইনফিনিটি পর্যন্ত গেছে, মানে কি দশমিকের পরে এই সংখ্যাগুলি আর শেষ হয় নাই, কোথায় গেছে আমরা এখনো জানি না। এই কারণে এই দশমিক ভগ্নাংশ গুলোকে আমরা কি বলবো, অসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, বুঝছো? এই অসীম দশমিক ভগ্নাংশকে কয় ভাগে ভাগ করছিলাম বলো তো। এটা লিখে দেই। কি, একটা অসীম দশমিক আবৃত্ত, আর একটা ছিল কি অনাবৃত্ত, তাই না? অনাবৃত্ত। এখন আবৃত্ত কোনগুলি জানো? এই দেখো, দশমিকের পরে এই দেখো তো, 7 7 7 7 7 7 এভাবে ইনফিনিটি পর্যন্ত গেছে। তার মানে কি হবে, একটা আবৃত অবস্থায় চলতে থাকবে। মানে অসীম পর্যন্ত তো যাবেই দশমিকের পরে সংখ্যাগুলি, তবে এটা একটা আবৃত অবস্থায় যাবে। মানে একটা সুন্দর একটা প্যাটার্নে যাবে, সেইগুলি বলা হয় অসীম দশমিক আবৃত ভগ্নাংশ। আবার দেখো তো, 10.2891065 এরপর ডট ডট ইনফিনিটি পর্যন্ত গেছে। দেখো তো এই সংখ্যাগুলি কি আবৃত অবস্থায় গেছে না? দশমিকের পরে ইনফিনিটি পর্যন্ত গেছে সংখ্যাগুলি, কিন্তু কোনো সিকোয়েন্স মেনটেন করছে না, এলোমেলো ভাবে সংখ্যাগুলি গেছে। তার মানে কি, এইগুলি হচ্ছে আমাদের অনাবৃত ভগ্নাংশ। কেমন, অসীম দশমিক অনাবৃত ভগ্নাংশ। তাহলে এই উপরের দুইটা হচ্ছে আমাদের আবৃত, আর নিচের দুইটা হলো অনাবৃত। ঠিক আছে, অনাবৃত। উপরের দুটা আবৃত, নিচের দুটা অনাবৃত। এটা একটু মনে রাখবা তুমি। এখন এই আবৃত ভগ্নাংশগুলোকে আমরা কি পুনঃপুনিত আকারে লিখতে পারি। এই পুনঃপুনিত নিয়ে আমরা আরো কথা বলবো, মানে এর পরবর্তীতে আমরা পুনঃপুনিত নিয়ে কথা বলবো। ধরো এখানে আমরা অন্য একটা কালি ব্যবহার করি। এই দেখো তো, পুনঃপুনিত দিয়ে লিখতে পারবো 5 দশমিক, এই দশমিকের পরে দেখো তো 7 রিপিট যাচ্ছে না, রিপিট যাচ্ছে না, 7 7 7 7। এখানে আমাদের লিখতে হবে 7, যদি পুনঃপুনিত দিয়ে লিখি যেটা রিপিট যাচ্ছে, মানে যেটা বারবার চলতেছে, তার উপরে একটা পুনঃপুনিত দেবো। এই পুনঃপুনিতটা কি বোঝায়, যে পাঁচের পরে আহ, এই যে পাঁচের পরে যে একটা দশমিক, মানে 5 দশমিক, এই দশমিকের পরে যে সেভেনটা আছে, এই সেভেনটা কি হচ্ছে, ইনফিনিটি পর্যন্ত রিপিট যাচ্ছে, মানে এইভাবে। এটাই বোঝায়। এখন আসো তো 5 দশমিক, দেখো তো একটা 5 7 5 7 5 7 এভাবে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে না। আমরা কি লিখবো, দশমিকের 5 7 দিব, এবং যেহেতু দুইটাই ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, চলতেছে দশমিকের পরে, তাহলে এই দুইটাকে আমরা কি আবৃত অবস্থায়, এই দুইটাকে আবৃত করে দেবো বা পুনঃপুনি দিয়ে দেবো। ঠিক আছে। তার মানে এটা লেখা যেই কথা, এই উপরেরটা লেখা একই কথা। এই সংখ্যাটা লেখা যেই কথা, এই উপরেরটা লেখা একই কথা। এখানে কি করছি, আমরা পুনঃপুনি দিয়ে লিখছি, এখানে পুনঃপুনি ছাড়া লিখছি। এখানে পুনঃপুনি দিয়ে লিখছি, এখানে পুনঃপুনি ছাড়া লিখছি, এতটুকু পার্থক্য। কিন্তু এই যে যে অনাবৃত যে সংখ্যাগুলি আছে না, এগুলোকে তোমরা পুনঃপুনি আকারে লিখতে পারবে না। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। তাহলে অসীম দশমিক আবৃত ভগ্নাংশগুলোকে শুধুমাত্র পুনঃপুনিত আকারে লেখা যায়,
আর অনাবৃত যে ভগ্নাংশগুলি আছে সেগুলিকে পুনঃপুনিত আকারে লেখা যায় না। এতটুকু এতটুকু কি ক্লিয়ার তোমাদের? ওকে। আশা করা যায় দশমিক ভগ্নাংশের ভিতরে তোমাদের আর কোনো প্রবলেম থাকার কথা না। ও, আরেকটা এক্সাম্পল দেই তোমাদের। যদি এমন থাকে যে, ধরো এখানে 6.578 578 এভাবে ডট ডট দিয়ে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। বুঝতেই পারছো এটা কি অসীম দশমিক আবৃত ভগ্নাংশ। এখন এটাকে পুনঃপুনিত দিয়ে লেখো কিভাবে? 6 পয়েন্ট, দেখো তো, 578 578, এটা কিন্তু রিপিট যাচ্ছে। তাহলে কি করবা, যেটা রিপিট যাচ্ছে ওটা লিখে দিবা। এবং পুনঃপুনিত কি তিনটার উপরে দিবা না, দেওয়ার দরকার নাই। এই প্রথমটার উপর দিবা এবং শেষেরটার উপর দিবা। তাহলেই বোঝা যাচ্ছে যে এই 578 কি ইনফিনিটি পর্যন্ত এভাবে রিপিট যাচ্ছে। বুঝতে পারছো? বুঝেছো বলো তো? হুম। তার মানে আমাদের দশমিক ভগ্নাংশ অলৌকিক। ঠিক আছে, বুঝছো? এখন আসো, ওই আগের ফলোচার্টটা নিয়ে আবার একটু আলোচনা করি, যে সবকিছুকে আমাদের পড়া হয়েছে কিনা। দেখো, এখন কিন্তু তোমাদের দেখেই মনে পড়ে যাবে যে আমরা সবকিছু কি পড়ে ফেলছি। আরো আলোচনা আছে, বাইবনে শেষ বাস্তব সংখ্যা। তোমরা ভেবো না যে বাস্তব সংখ্যা শেষ হয়ে গেছে, না, অনেক কিছু আছে। এই মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা এই দুইটাকে চেনার একটা, মানে দুই তিনটা প্রসেস আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, তাহলে কি, বাস্তব সংখ্যাকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে বলতো। একটা হচ্ছে মূলদ সংখ্যা, আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। যেই সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেই সংখ্যাকে কি বলা হয়? মূলদ সংখ্যা বলে। হ্যাঁ, মানে পি বাই কিউ আকারে, দেখো এই যে যে আমরা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ, তারপরে এই যে যে ভগ্নাংশ, এই যে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের যে প্রকারভেদগুলি দেখলাম, সবগুলিকে কি এই পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, সেটাও আমি দেখাবো যে কিভাবে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। তোমরা তো দেখছো যে এই সাধারণ ভগ্নাংশগুলোকে সাধারণত পি বাই কিউ আকারে থাকে না, এই পূর্ণ সংখ্যাগুলোকেও পি বাই কিউ আকারে লেখা যায়। বুঝছো? তারপর দশমিক ভগ্নাংশ গুলোকে পি বাই কিউ আকারে লেখা যায়, সেগুলো আমরা দেখবো, আস্তে আস্তে তোমরা বুঝে যাবা। এখন দেখো তো, এই যে যে আমি বলছিলাম না, এই অসীম দশমিক, কই গেল, হ্যাঁ, এই যে যে আমরা বলছিলাম যে এই অসীম দশমিক, হ্যাঁ, এই অসীম দশমিক অনাবৃত যে ভগ্নাংশটা আছে না, শুধুমাত্র এইটাই হচ্ছে আমাদের এই অমূলদ সংখ্যা। আর বাদ বাকি যা আছে সবগুলি হচ্ছে আমাদের মূলদ সংখ্যার ভিতরে হচ্ছে। ঠিক আছে? তা দেখো, এগুলি কিন্তু আমরা কিন্তু সবগুলি আলোচনা করলাম একটু আগে। ওকে, পেঁয়াজ লাগাইও না, এখানে আমার স্টেপ বাই স্টেপ বুঝতে হবে। তাহলে এইগুলি আমরা মূলত দেখলাম। এখন আমাদের সবচেয়ে বড় বিষয় এই অধ্যায়ে, যে প্রশ্নগুলি বারবার আসে, যে এমসিকিউ গুলি বারবার আসে, সেটা হচ্ছে কোনটি মূলদ সংখ্যা কোনটি অমূলদ সংখ্যা। এইগুলি এইগুলি নিয়ে হচ্ছে এখন আলোচনা করবো। ঠিক আছে? তা আসো। আচ্ছা, এর আগে আমি একটু দেখাই যে এই যে যে আমরা পূর্ণ সংখ্যাগুলি করলাম বা ভগ্নাংশ, এগুলিকে পি বাই কিউ আকারে কিভাবে লিখবো সেটা তোমাদের তো একটু দেখাইতে হবে। পূর্ণ সংখ্যা, যে কোনো একটা পূর্ণ সংখ্যা আমরা নিই তো। তো এখানে আমরা 2 নিলাম, 2 নিলাম, এই 2 কে কি পি বাই কিউ আকারে লিখতে পারবো? আমরা বলছিলাম না যে মূলদ সংখ্যাকে, মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা সেটাই হবে যেটাকে পি বাই কিউ আকারে লেখা যায়। পি বাই কিউ মানে কি, একটা ভগ্নাংশ আকারে লেখা যায়, তাকে মূলদ সংখ্যা বলে। এখন মূলদ সংখ্যার ভিতরে তো পূর্ণ সংখ্যা পড়ছে, মূলদ সংখ্যার একটা প্রকার ভেদ তো পূর্ণ সংখ্যা। তার মানে পূর্ণ সংখ্যা কি পি বাই কিউ আকারে লিখতে হবে, নাহলে পূর্ণ সংখ্যাটা মূল সংখ্যার প্রকার ভেদ হবে কেন? তাই দেখি, এই যে যে টু আছে, এই টুর নিচে মনে মনে যে একটা অন দেই, দেখো তো, তাইলে এই টুর কি মানের কোনো পরিবর্তন হবে? 2/অন সমান তো 2ই থাকে। তাই দেখো তো, এই পূর্ণ সংখ্যাটাকে আমরা একটা ভগ্নাংশ আকারে এইভাবে লিখতে পারি না? দেখো তো, তবে এখানে একটা শর্ত ছিল,
তো সত্যটা হচ্ছে এই কিউ সমান জিরো হইতে পারবে না। হ্যাঁ, নট ইকুয়াল টু জিরো। কিউ সমান জিরো হইতে পারবে না। যদি এমন হয়, ধরো কোনো একটা ভগ্নাংশ আছে, ধরো উপরে 5/0, এটা কিন্তু মূল সংখ্যা হবে না। এটা দেখবা, এটা ক্যালকুলেটরে কি এরর দেবো, মানে ম্যাথ এরর আসবে। ক্যালকুলেটর যখন বসাবো 5/0, ম্যাথ এরর আসবে, মানে এটা ইনফিনিটি। তার মানে এটা হইতে পারবে না, এটা একটা সত্য মূল সংখ্যা। তা দেখো তো, যত পূর্ণ সংখ্যা আছে, ধরো 5, 6, 7, এই সংখ্যাগুলি মনে মনে নিচে মনে মনে একটা অন যদি বসাই, তাহলে এই সংখ্যাগুলি কি বলতো? আমাদের P/Q আকারে প্রকাশ হয়ে গেছে না? তার মানে এই যত পূর্ণ সংখ্যা আছে সব কি মূল সংখ্যা। আজকে থেকে মনে রাখো যে পূর্ণ সংখ্যা দেখা মাত্রই সেটা কি হবে, মূল সংখ্যা। তো ধরো নেগেটিভ, হুম, নেগেটিভ মানে -1, -5, -6, তাহলে এইগুলি কি মূল সংখ্যা না? হ্যাঁ, 100%। এর নিচে মনে হয় একটা অন দিতে পারো, অন দিতে পারো। দেখো তো, P/Q আকারে প্রকাশ হয়ে গেছে। এখন কি আর কনফিউশন আছে তোমাদের? না। তার মানে এইগুলি হচ্ছে আমাদের মূল সংখ্যা, মূলদ সংখ্যা। এখন শূন্য, তোমাদের কথা হইতে পারে যা, পূর্ণ সংখ্যার ভিতর তো শূন্য ছিল, শূন্য কি মূল সংখ্যা? হ্যাঁ, শূন্য। এই শূন্যের নিচে মনে মনে একটা অন দিতে পারো। আর আমাদের সত্য ছিল কি বলতো, এই যে যে কিউ নিচে যেটা থাকবে হর, এটা জিরো হইতে পারবে না, আর উপরেরটা জিরো হইতে পারবে। এই পি সমান জিরো হইতে পারবে, এখানে কোনো প্রবলেম নাই, পি সমান জিরো হইতে পারবে। তাহলে দেখো তো, পি জিরো বাই এই শূন্যের নিচে একটা অন দিলে, তো 0/1 মানে কত? জিরো। তাহলে এটা কি P/Q আকারে প্রকাশ হয়ে গেছে না? হয়ে গেছে। তার মানে সকল পূর্ণ সংখ্যা মূল সংখ্যা। তারপর আমরা দেখছিলাম কি সাধারণ যে ভগ্নাংশগুলি আছে, যে সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ কোনগুলি বলতো? এই যে সাধারণ ভগ্নাংশ, এই যে দেখো 5/2, তারপর ধরো 2/5, এগুলি যে P/Q আকার আছে, এতে কি কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে না? এগুলি P/Q আর P/Q আকার আছে, আমরা বুঝতে পারছি সরাসরি। ওকে, তার মানে এগুলি 100% মূল সংখ্যা হবে। গেল। এখন এই দশমিক ভগ্নাংশ, ধরো এখানে 2/2.5 আছে, এটা কি P/Q আকার আছে? হ্যাঁ, আছে তো। দেখো তো, এটার নিয়ম কি? এই দশমিক ভগ্নাংশকে যখন সাধারণ ভগ্নাংশ বা P/Q আকারে কনভার্ট করবা, তখন কি এই উপরে যা আছে সেটা বসাইতে হয়, এবং এই দশমিকের জন্য নিচে একটা অন লিখতে হয়। দশমিকের উপরে সংখ্যা আছে কত? একটা, এর জন্য একটা। দেখো তো, P/Q আকারে আছে না? বলো তো। তার মানে এইগুলি হচ্ছে আমাদের মূল সংখ্যা। তাই এখানে আমাদের কনফিউশন হওয়ার কোনো কথা নাই। এখানে একটা সমস্যা হচ্ছে আমার, হুম? ঠিক আছে তো? হুম, একটা মিনিট, অন্য সিলেটে যাই। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখলাম এখন কোনটি মূল সংখ্যা কোনটি অমূল সংখ্যা সেটা আমরা কিভাবে চিনবো। এটাই হচ্ছে আজকের মানে আজকের ভিডিওর শেষ অংশ। মানে এটা তো তোমাদের বাস্তব সংখ্যার প্রথম পার্ট। এই পার্টের শেষ যে অংশ, সেটা হচ্ছে কোনটি মূল সংখ্যা কোনটি অমূল সংখ্যা সেটা আমরা চিনবো। ওকে, তাহলে 1 নম্বর রুল বা রুল, মানে 1 নম্বর বলতে আমরা প্রথমে তো দেখলাম যে যে সংখ্যাকে সংখ্যাকে P/Q আকারে প্রকাশ করা যায়, আকারে প্রকাশ করা যায়, তাদেরকে মূল সংখ্যা বলে। মূল সংখ্যা বলে। আশা করা যায় তোমরা বুঝতেছো যে কোন কোন সংখ্যাগুলোকে P/Q আকারে প্রকাশ করা যায়। তো 2 নম্বর হচ্ছে ওই যে বললাম না, সকল পূর্ণ সংখ্যা কি মূল সংখ্যা, তার কারণ পূর্ণ সংখ্যাকে P/Q আকারে প্রকাশ করা যায়। তাই কি আছে, এগুলো একটু সুন্দর মতো যে আমরা লিখতে পারি যে সকল পূর্ণ সংখ্যা
মূলদ সংখ্যা, মূলদ, ঠিক আছে। তারপর 3 নম্বরে একটা রুল আমাদের নতুন করে শিখতে হবে। আচ্ছা, সকল পূর্ণ সংখ্যা তার ভগ্নাংশ এইগুলি মানে সকল পূর্ণ সংখ্যা মূল সংখ্যা, এটা 100% মনে রাখো, কিন্তু সব ভগ্নাংশ মূল সংখ্যা নয়। ওই যে ভগ্নাংশের ভিতরে লাস্টে যে একটা পার্ট বলছিলাম, অসীম দশমিক, অনামিত ভগ্নাংশ, শুধুমাত্র ওটা হচ্ছে অমূল্য সংখ্যা। ওটা বাদে সকল ভগ্নাংশ হচ্ছে মূল সংখ্যা। লাস্ট হচ্ছে একটা কাহিনী ঘটবে, কেমন কাহিনী দেখা, যে এতক্ষণ যা নিয়ে আলোচনা করছি সবগুলি হচ্ছে কি মূল সংখ্যা, কিন্তু একটা পার্ট আছে সেটা হচ্ছে অমূল্য সংখ্যা। কি? ওই যে অসীম দশমিক অনামিত ভগ্নাংশ, ওটা হচ্ছে অমূল্য সংখ্যা। বাকি যা আছে সব কিছু হচ্ছে মূল সংখ্যা। তবে কয়েকটা আমি একবারে এক কথায়, মানে কিছু কিছু কথা আছে না যে এক কথায় চিনে ফেলবো যে এটা 100% এটা। তেমনি যেখানে দেখো যে যেই সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় ওটা টাচ করে বলবো যে এটা হচ্ছে মূল সংখ্যা। তো সকল পূর্ণ সংখ্যা কি মূল সংখ্যা, আজকে থেকে মনে রাখো যত পূর্ণ সংখ্যা আছে সব মূল সংখ্যা। তারপরে 3 নম্বর একটা রুল লিখবো যে এইগুলি হচ্ছে দেখেই বুঝবা, যে মানে দেখেই বুঝবা কিভাবে, সেই রুলগুলি দেখে দিচ্ছি। তোমরা তো জানোই যে কোনটা মূলত কোনটা অমূলত, এই যে ফ্লো চার্টটা তোমাদের দেখাইছিলাম ওটা দেখলে তুমি। হ্যাঁ, এখন কিভাবে একটা সংখ্যা দেখেই বুঝবা সেটা হচ্ছে এখানে, মানে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। যেমন কোনো একটা সংখ্যা যদি ধরো এখানে 7/2 থাকে, তার মানে এটা 100% মূল সংখ্যা, পি বাই কিউ আকারে। আর কোনো একটা সংখ্যা ধরো পূর্ণ সংখ্যা আছে, ধরো 2, 5, 7, এগুলি দেখে মাত্রই তোমরা বলবো যে এগুলি হচ্ছে মূল সংখ্যা, ঠিক আছে। তেমনি আর একটা রুল পড়াই যে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল, যে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূল সংখ্যা, ঠিক আছে। এখন এই কথাটা অনেকে বোঝে নাই যে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূল সংখ্যা কি। দেখো, এর আগে আমাদের পূর্ণ সংখ্যাটা চিনতে হবে। সরি সরি, পূর্ণ সংখ্যা তো চিনছি, পূর্ণবর্গ সংখ্যা কি এটা আমাদের চিনতে হবে। হুম, তা আসো, এখন আমরা পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা নিয়ে আলোচনা করবো। দেখো, একটা একটা পড়াইতে যায় আর একটা পড়ানো লাগে। হ্যাঁ, পূর্ণবর্গ সংখ্যা কি? পূর্ণবর্গ সংখ্যা কি? খুবই মনোযোগ দিয়ে এটা বলতে হবে। ধরো পূর্ণ সংখ্যাগুলি তো আমরা দেখছি, যেমন অন, হুম, অন, এই অন গুণ অন, এটাকে কি লেখা যায়? অন স্কয়ার। তোমরা এগুলি তো জানো যে এ গুণ এ সমান এ স্কয়ার লেখা যায়। এ যতগুলি থাকবে তত পাওয়ার তত হবে। এ গুণ এ গুণ এ, এ কিউব লেখা যায়, ঠিক আছে। এই স্কয়ারকে বলা হয় বর্গ, মানে দুইকে বলা হয় স্কয়ার ইংলিশে, আর বাংলায় বলা হয় বর্গ। তিনকে বলা হয় কিউব, বাংলায় বলা হয় ঘন, ঠিক আছে। বাংলায় বলা হয় ঘন। তাহলে এটাই যে 2 গুণ 2, সরি 1 গুণ 1 সমান 1 স্কয়ার লেখা যায়, আর এটা সমান 2 গুণ 2 সমান লেখা যায় স্কয়ার, এটা সমান 4। দেখো তো দুইটা পূর্ণ সংখ্যা, মানে কথা হচ্ছে দুইটা পূর্ণ সংখ্যা গুণ করলে কি হয়, মানে ওই পূর্ণ সংখ্যাকে বর্গ করা হয়। তাহলে কোন একটা পূর্ণ সংখ্যাকে যদি বর্গ করি এবং বর্গ করার পর যেই সংখ্যা সেটাকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। আমরা এখানে কয়েকটা পূর্ণবর্গ সংখ্যা লিখি, দেখো তো। 3 গুণ 3, 3 স্কয়ার সমান 9। তারপর 4 গুণ 4, 4 স্কয়ার সমান কত? 16। 5 গুণ 5, 5 স্কয়ার সমান কত বলো তো? 25। তারপরে এখানে 6 গুণ, মানে 6 গুণ 6 মানে 6 স্কয়ার। 6 স্কয়ার মানে কি? স্কয়ার বলে কি বলতে, এই যে একটু আগে লিখে দিয়েছিলাম বর্গ। তার মানে কি 6টা বর্গ, মানে একটা 6 কি একটা পূর্ণ সংখ্যা। 6 বা পূর্ণ সংখ্যাকে বর্গ করার পর যেই সংখ্যাটা আসে সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তার মানে এখানে 36 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। তাই 7 গুণ 7, 7 স্কয়ার 49। তারপর আমাদের 8 গুণ 8, 8 স্কয়ার সমান 64 লেখা যায়। 9 গুণ 9, 9 স্কয়ার সমান লেখা যায় কত? 81। আর 10 গুণ 10 সমান 10 স্কয়ার সমান লেখা যায় 100।
তাহলে এখানে দেখো তো আমাদের পূর্ণ সংখ্যা কিন্তু ওই যে 1 2 3 4 5 6 7 8 9 10, কিন্তু পূর্ণবর্গ সংখ্যা কি? এই পূর্ণ সংখ্যাগুলিকে বর্গ করার পর যে সংখ্যা আছে সেইগুলি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এভাবে আরো অনেক সংখ্যাগুলি তোমরা দেখবা, 11 × 11 কত হয়, মানে 11² 100 200। এভাবে তোমরা দেখবা আর পূর্ণবর্গ সংখ্যাগুলি তোমরা দেখবা এভাবে গুণ করে। তা দেখো তো পূর্ণবর্গ সংখ্যা কোনগুলি? 1 4 9 16, 14 লেখা হবে, 16 25 36 49, তারপর আমাদের 64, হ্যাঁ, 81 100। দেখো তো এইগুলি হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা। ওকে, তাহলে পূর্ণবর্গ সংখ্যা তোমরা চিনছো, আশা করা যায় এখন আর পূর্ণবর্গ সংখ্যা কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। আসো। ওকে, তাইলে এই যে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল, আচ্ছা, এই পূর্ণবর্গ সংখ্যার বর্গমূলকে কি বলা হয়? মূলদ সংখ্যা। দেখো তো এই জিনিসটা, এই বর্গ, ধরো এর উপর স্কোয়ার আছে, এই স্কোয়ারের তো আমরা কি বলি বলতো? বর্গ বলি না? বর্গ বলি। এর একটা বিপরীত চিহ্ন আছে, সেটা হচ্ছে এই চিহ্ন। এটাকে বাংলায় বলা হয় কি? বাংলায় বলা হয় বর্গমূল। বর্গমূল। আর ইংলিশে বলা হয় কি বলতো? রুট। রুট। তাহলে এই বর্গের বিপরীত চিহ্ন হচ্ছে এটা। ঠিক আছে? তাহলে কোন একটা পূর্ণবর্গ সংখ্যা যখনই দেখবা, পূর্ণবর্গ সংখ্যা কোনগুলি বুঝে একটু আগে দেখালাম, সেই সংখ্যার আগে উপরে যদি এই রুট চিহ্নটা থাকে, ধরো এখানে 9, তাহলে এই পুরোপুরি এই √9 তোমরা চোখ বুজে বলবা যে এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। ঠিক আছে? মানে চোখ বুজে তো দেখতে পারবা না, মানে চোখ খুলে রাখি বলবা যে এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। √7 এখন, সরি, √16, এই 16 কি বলতো? একটা পূর্ণবর্গ সংখ্যা, এর উপরে একটা কি আছে? রুট আছে। তার মানে এই সংখ্যাগুলি দেখি তোমরা বলবা যে এটা 100% মূলদ সংখ্যা। ঠিক আছে? এখন তাহলে অমূলদ সংখ্যা কোনগুলি হবে? ধরো পূর্ণবর্গ নয় কোনটা, ধরো 7 আছে, 7 কিন্তু পূর্ণবর্গ নয়, এর উপর যদি রুট থাকে তাহলে এটা কিন্তু অমূলদ সংখ্যা, এটা মূলদ সংখ্যা না, এটা কিন্তু অমূলদ সংখ্যা। অমূলদ। ঠিক আছে? তাহলে এটা হলো কথা, যে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল কি? একটা মূলদ সংখ্যা। কেন হলো দেখো তো, এই দেখো তো, এটা একটু বুঝো, এটা কি বুঝো? 9 রুট করলে কি হয় বলো তো? এই দেখো, এই 3 কে স্কোয়ার করলে 9 হয়, এবং 9 রুট করলে কত হয়? 3 হয়। দেখো তো 3, আমি বলছিলাম না, স্কোয়ার যেটা করে এই রুট সেটা বিপরীতটা করে। 3 স্কোয়ার করে 9 হয়েছে, এই 3 আবার রুট করে কি হবে? 3ই হবে, মানে সরি, ওই 9 আবার রুট করে 3 হবে। এটা হলো কথা। হ্যাঁ, বুঝছো? এখন আশা করা যায় আর কোনো প্রবলেম নাই। তাহলে এই 3টা রুল আমাদের মাথায় রাখতে হবে, 3টা রুল মনে রাখতে হবে, এই 3টা রুল, যে P/Q আকারে যেই সংখ্যাই দেখবা সেটা 100% মূলদ সংখ্যা। সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটা মূলদ সংখ্যা। এটা গেল। ওকে, এখন আসো, আর একটা রুল আমাদের মনে রাখতে হবে। সেটা কি? এই রুলটা আমরা পরবর্তীতে লিখি। পুনঃপুনিত আকারে লেখা যায়, পুনঃপুনিত আকারে লেখা যায় এমন সকল সংখ্যা কি? মূলদ সংখ্যা। 4 নম্বর রুল, যে পুনঃপুনিত দিয়ে লেখা যায়। পুনঃপুনিত বা পুনঃপুনিত আকারে যত সংখ্যা আছে, পুনঃপুনিত আকারে যত সংখ্যা আছে সবগুলো মূলদ সংখ্যা। ওকে, তা দেখি
ধরো এমন একটা সংখ্যা আছে, ধরো এখানে 10.57, এই 5 এর উপর পূর্ণফলিত আছে 7 এর উপর পূর্ণফলিত। ধরো এখানে 2.47, 7 এর উপর পূর্ণফলিত রাখা আছে। তো দেখো তো কোনো একটা সংখ্যা যদি পূর্ণফলিত দেখো, তার মানে এগুলি 100% কি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। পূর্ণফলিত দিয়ে লেখা যায় কোনগুলি? আশা করা যায় তোমরা জানো যে অসীম দশমিক, যে অসীম দশমিক আবৃত ভগ্নাংশ বলে কি, আবৃত ভগ্নাংশ বলে কি কি পুনঃপুনিত আকারে লেখা যায়। আর যেগুলিকে পুনঃপুনিত আকারে লেখা যায় না সেগুলি হচ্ছে অমূলক সংখ্যা। যেমন একটা এক্সাম্পল যদি দেখি, 2.478901 হ্যান ত্যান ইনফিনিটি পর্যন্ত আছে। দেখো তো এই সংখ্যাকে কি পুনঃপুনিত আকারে লেখা যায়? তাই না? তার মানে এটা কি আমাদের অমূলক অমূলক। ঠিক আছে, ওকে। এখন কিছু কিছু সংখ্যা আমরা চেক করবো। আমরা তো এই 4টা রুল দেখছি, এই 4টা রুলের ভিতরে যদি দেখো কোনো একটা রুল কোন একটা সংখ্যায় আহ মানে সত্য পূরণ করছে, তার মানে সেটা কি হবে? মূল সংখ্যা হবে 100%। এখন এছাড়া আমরা অন্য অন্য সংখ্যাগুলিকে কিভাবে চেক করব যেটা কি মূল সংখ্যা না অমূল সংখ্যা? কিছু কিছু সংখ্যা আছে যে এই 4টা, যেমন এর আগের স্লাইডে যদি আমরা যদি দেখি, এর আগের স্লাইডে যদি আমরা যদি দেখি, দেখো একটু আসো উপরে। দেখো, প্রথম যে রুলটা ছিল, একটা মিনিট, এক মিনিট, okay, প্রথম যে রুলটা ছিল সেটা হচ্ছে, দাঁড়া, আমি তো করা যাচ্ছে না। কি করবো? আচ্ছা, প্রথম যে রুলটা ছিল যে পি বাই কিউ আকারে, মানে যত ভগ্নাংশ আছে, যে সাধারণ ভগ্নাংশ আছে সবগুলি কি তোমার মানে দেখা মাত্র সে তোমরা বলবা যে এগুলি হচ্ছে মূল সংখ্যা। আচ্ছা, এখানে আমরা সুন্দর মতো একটা হেডিং দিই, হ্যাঁ, যে এটা তো লেখাই হয় না, যে মূল সংখ্যা চেনার উপায়। মূল সংখ্যা চেনার উপায়। Okay? প্রথম দেখবা যে যে সংখ্যাকে, মানে যে সংখ্যা এই যে সাধারণ ভগ্নাংশ মানে পি বাই কিউ আকারে আছে, এটা 100% মূল সংখ্যা। ঠিক আছে, তবে তোমরা যদি এমন দেখো যে √7 ডিভাইডেড বাই √2, এটা কিন্তু হবে না। এটা কিন্তু সাধারণ ভগ্নাংশ নয়। কিন্তু আমার কথা হচ্ছে, বেশি তোমরা মানে বেশি মানে ই করা যাবে না। ধরো আমি সিম্পল যে কথাবার্তাগুলি লিখছি, এই কথাবার্তাগুলি একটু মনে রাখবা। তার পরবর্তীতে এইগুলি থাকলে কি, ধরো √7/√2, এইগুলি থাকলে কি এটা কি মূলত না অমূলত সেটা চেক করার উপায় আছে, সেগুলি পরে। আপাতত এটা মনে রাখো। হুম। আবার সকল পূর্ণ সংখ্যা, যে যেখানে পূর্ণ সংখ্যা দেখবা এটা 100% কি মূল সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল, যদি দেখো কোনো একটা সংখ্যা পূর্ণবর্গ আছে তার উপর যে রুট আছে, ধরো এখানে 16, 16কে একটা পূর্ণবর্গ সংখ্যা, এর উপর রুট আছে, তার মানে এটা 100% কি হবে? মূল সংখ্যা। ওকে, এটা গেল। তার পরবর্তী রুল কি দেখলাম, যে পুনঃপুনিত আকারে লেখা যত সংখ্যা আকারে যত সংখ্যা আছে সবগুলি কি হবে? মূল সংখ্যা হবে। এই দেখো পুনঃপুনিত, এই যে কোনো একটা সংখ্যা বুঝতেই পারছো পুনঃপুনিত জিনিসটা, এটা গেল। ওকে, তা মূলত এই 4টা রুল তোমরা মাথায় রাখবা। এখন কিছু কিছু সংখ্যা আছে সেগুলি তোমরা হুটহাট দেখে বলতে পারবা না এটা কি মূল সংখ্যা না অমূল সংখ্যা। যদি মূল সংখ্যা হয়ও, তারপর তুমি কিন্তু দেখেই বুঝতে পারবে না এটা কি মূল সংখ্যা না অমূল সংখ্যা, ওই 4টা রুলের ভিতর নাই। তাহলে কি, আসো এমন কিছু আমরা এক্সাম্পল দেই। যেমন এখন ক্যালকুলেটর লাগবে, ঠিক আছে, এখন ক্যালকুলেটর লাগবে তোমাদের এই সংখ্যাগুলিকে চেক করার জন্য। নিউ ক্যালকুলেটরটা বের করি, তোমাদের তো বোঝাইতে হবে আমার তো ক্যালকুলেটর লাগবে, তাই না? একটা মিনিট। আচ্ছা,
আজকের লেকচারটা যারা সুন্দর মতো কমপ্লিট করবা বা মনোযোগ সহকারে বুঝবা বা বুঝছো, এই লেকচারটা করার পর আশা করা যায় তোমাদের যত এমসিকিউ আছে না ওইগুলি তোমরা সলভ করতে পারবে। আর এর পরবর্তী লেকচার গুলিতে হবে তোমাদের যে সৃজনশীল গুলি, এই অধ্যায় থেকে সাধারণত সৃজনশীল আসে না, তারপরও আর একটা কি দুইটা আমরা ভিডিও দিব। ওই এক দুইটা ভিডিওতে কি হবে, তোমাদের যে সৃজনশীল গুলি আছে বা তোমাদের যে অনুশীলন যে ম্যাথ গুলি আছে ওইগুলি সলভ করাই দেবো। তবে আজকে এই ক্লাসটা যদি অ্যাটলিস্ট ভালো মতন বুঝে থাকো তাহলে তোমাদের এমসিকিউ মনে করো কাভার, 100% কাভার। হয়তো দুই একটা মিসিং যাইতে পারে, সেটা তোমরা একটু গাইড দেখলেই বুঝে যাবা। হুম। ওকে। তা আসো, ধরো একটা সংখ্যা আছে, যে কেমন, ধরো একটা সংখ্যা আছে যে উপরে 12, √12 আর নিচে √3। এটা কি আমাদের, এটি কি মূলদ সংখ্যা? মূলদ সংখ্যা কিভাবে চিনবো? এদিকে আসলে মূলদ সংখ্যা দেখো তো, ওই চারটা রুল দেখাইছিলাম, চারটা রুলের একটা রুল কিন্তু সত্য ফিল আপ করে নাই, দেখে আমরা চিনতে পারবো না এটাকে মূলদ না মূলদ। এখন তোমাদের একটু ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন কেমন দেখো তো। এই √12 এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি না, রুটের ভিতরে 12কে 4 × 3, নিচে √3। এখন দেখো তো, এই রুট তো 4-এর উপর আছে, 3-এর উপর আছে, 4-এর রুট করলে কত হয়, 2 হয়। আর 3-এর রুট করলে তো √3 হয়। মানে অনেক কিছু আসে হয়তো, তোমার দশমিক কোনো ভগ্নাংশ চলে আসবে, কিন্তু আমরা এটা লিখবো না। কেন লিখবো না দেখো তো, নিচে √3 আছে, এটা এটা কেটে দেওয়া যায়, দেখো তো সুন্দর মতো একটা সংখ্যা 2 এই যে। এখন বলো তো, 2 একটা পূর্ণ সংখ্যা, আর আমরা জানি সকল পূর্ণ সংখ্যা কি মূল সংখ্যা। তাহলে এইভাবে চেক করতে হয় মাঝে মাঝে একটু ক্যালকুলেশনের মাধ্যমে। ঠিক আছে, এইভাবে চেক করতে হয়। ওকে। এখন আসো, যার একটা যদি আমরা যদি দেখি যে √7 / √3, এটা কি মূলত না মূল সংখ্যা? এটা আমরা কিভাবে, এটা দেখে আমরা বুঝতে পারতেছি না। এখন দেখো তো, এটা কি মূলত না মূল সংখ্যা? এটাকে তোমরা একেবারে সহজ ভাবে ক্যালকুলেশন করবা কি, তোমরা এটাকে করবা, ক্যালকুলেটরে উঠাবা, যে যেভাবে যেভাবে আছে এভাবে উঠাবা, যে সেভেন √7 রুট, এটা যখন ক্যালকুলেটরে যখন দিবা এবং ডেসিমলে যখন কনভার্ট করবা, মানে সাইন্টিফিক মুড থেকে যখন সাধারণ মুডে লাগবা, এটাকে আসলে, এটা কিন্তু সাইন্টিফিক মোডে আছে। এই যে যে ভগ্নাংশটা, এটা থেকে যখন সাধারণ মোডে নিবা ক্যালকুলেটর, তখন এমন একটা সংখ্যা দিবে, 1.1527525 ডট 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 এইভাবে অনেকগুলি সংখ্যা দিবে, মানে এভাবে ইনফিনিটি পর্যন্ত আছে এইভাবে। ঠিক আছে। এখন আসো, এটা কি, এই সংখ্যাটা কি মূলত না অমূলত কিভাবে চেক করবা? ওই যে দেখো তো, এই সংখ্যাটা কি, এই সংখ্যাকে কি তুমি পুনঃপুনিত আকারে লিখতে পারো? দেখো তো, দশমিকের ঘরে 5275225 এলোমেলো ভাবে আছে না, এলোমেলো ভাবে যেহেতু আছে, তার মানে এটা তোমরা নিশ্চিত হবে এটা একটা অমূলদ সংখ্যা, অমূলদ। ঠিক আছে। এইভাবে তোমরা প্রত্যেকটা সংখ্যাকে চেক করতে পারো। যেমন √10, এটা কিন্তু অমূলক সংখ্যা, এটা আমরা দেখেই বুঝতে পারছি, তার কারণ রুটের ভিতরে পূর্ণবর্গ নয়, যদি এমন থাকতো √9 থাকতো, তো এটা কিন্তু আবার রুটের ভিতর পূর্ণবর্গ সংখ্যা আছে, তার মানে এটা মূলদ সংখ্যা। রুটের ভিতরে 11 আছে, তার মানে এটা মূলদ সংখ্যা না, এটা একটা অমূলদ সংখ্যা। এগুলি দেখেই বুঝতে পারছি, তবে কিছু কিছু জিনিস দেখে বোঝা যায় না, যেমন এই দেখো, এটা কিন্তু একটা মূলদ সংখ্যা, উপরে √12 নিচে √3। তো এটা কি আমরা সহজে ক্যালকুলেশন করে 2 পাইছি, তার মানে 2 একটা মূল পূর্ণ সংখ্যা, আর আমরা যদি সকল পূর্ণ সংখ্যা মূল সংখ্যা, মানে এটা বুঝতে পারতেছি ক্যালকুলেশন মানে।
কিন্তু এটাকে তোমরা ইজিলি এইভাবে ক্যালকুলেশন করতে পারবে না। এটা কি করবা, তোমরা ক্যালকুলেটরে বসাবা, ক্যালকুলেটরে বসানোর পরে এমন একটা সংখ্যা দেবে, তখন এই সংখ্যাটা দেখে তোমরা বুঝতে পারবা। দেখো তো দশমিকের পরে এগুলিকে পুনঃপুনিত আকারে লেখা যায় না, তার মানে এটা একটা অম্ল সংখ্যা। ঠিক আছে, ওকে। এবার চেক করবা আরো অনেক সংখ্যা আছে। ধরো এখানে আমি র্যান্ডমলি একটা সংখ্যা দিই, উপরে 10 আর নিচে কত, √3 আছে। ওকে, এটা কি সংখ্যা, এটাকে তোমরা কি করবে, ক্যালকুলেটর ওরা একবার সিম্পল বিষয়। এইভাবে তোমরা সবগুলি সংখ্যাকে চেক করতে পারো। এই দেখাচ্ছি, ধরো 10 ডিভাইডেড বাই √3। এই সংখ্যাটা এমন হয়েছে যে 1.827541 ডট ডট দিয়ে ইনফিনিটি, এইভাবে। হয়তো এখানে ক্যালকুলেটর দেখবে এই ইনফিনিটি চিহ্নটা দিবে না, কিন্তু এইভাবে এইভাবে চলতেছে সংখ্যাগুলি। তার মানে দেখো তো দশমিকের পরে 8275 এলোমেলো ভাবে চলতেছে, তার মানে এটাও একটা অমূলক অমূলক সংখ্যা। ওকে, এই উচ্চ, বলতো। হুম, তো এইভাবে তোমরা চেক করবা যে কোনটি মূল সংখ্যা কোনটি অমূল সংখ্যা। এইগুলি হচ্ছে তোমাদের এমসিকিউ তে অনেক আসে, এবং আরো কিছু আছে এমসিকিউ তে, সেইগুলি নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো। সেখানে হচ্ছে আরেকটা টাইপ যে বারবার আসে, যে ধরো একটা দশমিক ভগ্নাংশ দেওয়া আছে যেমন 2.57, তারা বলবে যে এটিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। হ্যাঁ, এইগুলি আমরা এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এইগুলি সহ আরো যে তোমাদের অনুশীলন যে ম্যাথ গুলি আছে, ওগুলি এর পরবর্তী লেকচার আলোচনা। ঠিক আছে, ওকে। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের একটা কাজ, সেটা হচ্ছে যে এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবা। কেন রাখবা বলো তো? যেহেতু আমি প্রতিনিয়ত এই চ্যানেলে ভিডিওগুলি আপলোড দেবো, আর তোমাদেরও তো দরকার, তাই না, বেসিক শো করে পড়াশোনা করা। ম্যাথ মনে করবা যে ম্যাথে যদি বেসিক যদি স্ট্রং না থাকে, তাহলে তোমাদের কিন্তু ম্যাথ তেমন একটা ফিল পাবো না ম্যাথ করে, বা ভুলে যাওয়া। আর আমি চেষ্টা করবো যে প্রত্যেকটি অধ্যায়, যে কটা অধ্যায় আমি ই করি না কেন, তোমার হচ্ছে যে কটা অধ্যায়ের উপরে আমি ভিডিও দিই না কেন, ওই কটা অধ্যায়ের উপরে আমি একেবারে বেসিক সহকারে ভিডিও দেবো। ঠিক আছে, তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর নোটিফিকেশনটা অন করে রাখো, যখন আমি ভিডিওগুলি আপলোড করবো তোমাদের কাছে যাতে সাথে সাথে চলে যায়। ঠিক আছে, ওকে, ভালো থাকো। আজকে ক্লাস এই পর্যন্তই, আমাদের ক্লাসটা শেষ করে দিই।